পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে কথা। কথা চলছে, কথা চলবে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নানান রঙের, নানান ঢঙের কথা নিয়ে আমাদের এই প্রেক্ষাপট। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাজবির সজীব, একাধারে যিনি শিক্ষক, লেখক ও সাংবাদিক। আজকে আমরা আপনাদের জন্য বিষয় নির্ধারণ করেছি ব্যাংকের মতিগতি, কার লাভ কার ক্ষতি। বিশেষ করে 5ই আগস্টের পরে এই রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সব থেকে যে বিষয় নিয়ে দেশের মানুষ আতঙ্কিত এবং আমরা কনসার্ন, সেটা হলো যে ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকের যে অবস্থা। সেখানে আমরা দেখতে পেয়েছি যে গত সরকারের আমলের যারা আমরা বলি মাফিয়া ব্যবসায়ী, তাদের দৌরাত্মে ব্যাংকগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে নতুনভাবে আমরা আশার আলো দেখেছি। একজন বিখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের জনাব এইচ মনসুর দায়িত্ব গ্রহণ করার পরে, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে চাই। জনাব তাজবির নিশ্চয়ই ভালো আছেন? জি। আচ্ছা, আমরা আপনি জানেন যে আমি বললাম কিছু কথা দর্শকদের যে বাংলাদেশে এখন সব থেকে আতঙ্কের বিষয় হলো ব্যাংক ব্যবস্থা বা ব্যাংকের যে অবস্থাগুলো। সে জায়গা থেকে যদি বলি তাহলে ব্যাংক কি আসলে দেউলিয়া হয়ে যাচ্ছে কিছু ব্যাংক? আমি সরাসরি উত্তরটা দিয়ে দিতে পারবো একটা শব্দে বা একটা বাক্যে, কিন্তু আমি দিতে চাচ্ছি না। আমি একটু ঘুরিয়ে আসি। তার আগে আপনি একটা কথা বলেছেন, সেই জায়গাটায় আসি। আপনি প্রশ্ন করেছেন আমাকে যে আপনি কেমন আছেন, আমি বলেছি ভালো আছি। বলতে হয় সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সৌজন্যতা কিন্তু ভালো নেই। কেন ভালো নেই? এই দেশের অর্থনীতি ভালো নেই, এই দেশের মানুষ ভালো নেই, এবং অর্থনীতির সাথে ব্যাংকটা খুব বেশি রিলেটেড। এবং দেউলিয়া হয়ে যাচ্ছে কি যাচ্ছে না এই চিন্তা আমরা করছি, আমরা উত্তরটাও জানি, কিন্তু সাধারণ জনগণ জানেন না। ওনারা অস্বস্তিতে আছেন, আতঙ্কে আছেন। কেন আছেন একটু ঘুরিয়ে আসি। সেটা হচ্ছে 5ই আগস্ট যখন এই ব্যাপারগুলো ঘটলো, এই অভ্যুত্থান, এগুলো নতুন করে বলার দরকার নাই। মানুষকে শুধু 5 আগস্ট বললেই হবে যে কি ঘটেছিল। এরপরের ঘটনাটা কি হলো, 8 তারিখে যখন ইউনূস সাহেব আসবেন দেশে, উনি তো বাইরে ছিলেন, সবাই খুব আশা নিয়ে, ঠিক আছে আছেন, উনি আসবেন, উনি শপথ নেবেন, ঠিক আছে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো মানে কি? দ্রব্যমূল্যের দাম কমবে, মূল্যস্ফীতি কমবে, ডলারের দাম কমবে, এবং সবকিছুর সাথে কিন্তু ব্যাংকের একটা সম্পর্ক আছে, এবং ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। আমরা সবাই জানি ব্যাংকের অবস্থা খারাপ ছিল, কিন্তু টাকা ছাপিয়ে ব্যাংক যে বাঁচিয়ে রাখা হচ্ছে এটাও আমরা জানি। কিন্তু আমরা এটাও জানতাম আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু বলতে পারি না, ঠিক আছে, পারি নাই আমরা সেটা বলতে। কিন্তু যে ব্যাপারটা ঘটলো 8 তারিখে যখন ডক্টর ইউনূস সাহেব উনি আসলেন এবং শপথ নিলেন, আমাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসলো। আমাদের মনে হলো দম বন্ধ অবস্থায় ছিল, দমটা খুলে গেল। কিন্তু কি হলো, কয়দিন পর আস্তে আস্তে মানুষের দম, এই ব্যাংকের কথা বলছি, অন্য গল্প আমি পরে বলবো, তো মানুষের দম আস্তে আস্তে বেশি বন্ধ হয়ে আসলো। কাদের? আবার আগের জায়গায় যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে কাদের? যাদের টাকা ব্যাংকে আছে। কোন ব্যাংকগুলোতে আছে? এই যে এস আলম, আমি সরাসরি নাম বলবো আপনাকে, এস আলমের 6টা। অবাক করা বিষয়, বিশ্বের কোন পৃথিবীর কোথাও আপনি পাবেন না এমন কোন শিল্প গোষ্ঠী যার আন্ডারে 6টা ব্যাংক। অথবা এইভাবে বলা যেতে পারে যে এমন কোন দেশ নাই যে দেশের 6টা ব্যাংকের উপর একক আধিপত্য থাকবে কোন একক গ্রুপের। হ্যাঁ, তো এই যে লুটে পুটে খাওয়া যে ব্যাংকগুলো, এবং এই 6টার বাইরেও আর কিছু ব্যাংক আছে, যে ব্যাংকগুলোতে যে আমানতকারী আছে কারা একটু দেখেন, যারা মধ্যবিত্ত। সঞ্চয়পত্র তো জানেন যে সঞ্চয়পত্রে টাকা রাখা যায় সরকারি জায়গায়, খুবই নিরাপদ। কিন্তু ওইখানে আস্তে আস্তে মুনাফা কমে গেল, বুঝতে পারছেন? বেড়ে গেল কোথায়? এস আলমের এই ব্যাংকগুলোতে 6টার বাইরে আরো কিছু ব্যাংকে বেড়ে গেল। হ্যাঁ, আমি আপনাকে উল্লেখ করেই বলতে পারি যে এত পার্সেন্ট দিয়েছে, 12%, 13%, ওইটা আমরা হিসাব করে বলা যেতে পারে কোন ব্যাংক কত দিয়েছে, এক এক ব্যাংক এক এক রকম। বাট আমি এটা বলতে পারি সর্বোচ্চ 1000 দিয়েছে, ঠিক আছে, লাখে। তো লাখে যাদের 1000 দিয়েছে, যারা লাখে হচ্ছে 800, 850 বা 800 পাচ্ছে, বা অন্যান্য যেগুলো ভালো ব্যাংক আর কি, বা আমি সঞ্চয়পত্রের কথা বলছি, ধরেন 912 পেয়েছে। কিন্তু আমি সর্বোচ্চটাই বলছি যে 912 কারা পেয়েছে? নারীরা, ঠিক আছে, 5 লাখ রাখতে পারে, 5 লাখ রাখলে 912 পাই। কিন্তু কথার কথা, গ্লোবাল ইসলামী ব্যাংকে রাখলে সে 1000 পাই। তো এই 5 লাখে
আপনার 4,500 বা সামথিং এদিক ওদিক। এই কয়েকটা টাকা ওই ব্যক্তি ওই পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা সঞ্চয়পত্র যখন ম্যাচিউর হয়েছে, সঞ্চয়পত্র থেকে বাদ দিয়ে আপনি খেয়াল করে দেখবেন, গ্রাফ দেখলে সঞ্চয়পত্রে আস্তে আস্তে মানুষের টাকা কমেছে এবং তারা এসব ব্যাংকে রেখেছে। আমি একটা উদাহরণস্বরূপ একটা ব্যাংকের নাম জি। বললাম, রাখলো, এবং আরো অনেকগুলো ব্যাংক আছে। তো রাখার ফলে কি হলো, এই টাকা কোথায় গেল আপনি আমি সবাই জানি, চলে গেছে। তার মানে টাকা আর দেশে নাই, টাকা ছাপিয়ে ছাপিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু কি আসল যে হয়েছে, টাকাটা সেটা চলে গেছে। চলে গেছে। তাতে কি হয়েছে, গল্পটা এরকম হয়েছে যে মূল্যস্ফীতি বেড়ে গেছে। ঠিক আছে, আমাদের দেশ ক্ষয়ে যাচ্ছিল। এখন জনমনে প্রচন্ড আতঙ্ক, ব্যাংকে টাকা নেই। এই যে ডক্টর ইউনূস সাহেবকে কেন আমরা বেশি ভরসা করছি, উনি অর্থনীতিবিদ, ওনার নেটওয়ার্ক সারা বিশ্বে দারুণ ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা? আচ্ছা, তো উনি যখন দেশের হাল ধরবেন, অর্থনীতি দাঁড়াবে, অর্থনীতির মূল শক্তি ব্যাংক। এই ব্যাংকের দায়িত্বে কে আসলেন? এইচ মনসুর, যদি নাম ভুল না করি। জনাব মনসুর সাহেব এসে কিছু কথা বললেন, জেন্টলম্যান, দক্ষ মানুষ এবং জেন্টলম্যান, এবং উনি অনেক গুছিয়ে কথা বলেন। গুছিয়ে কথা বলতে গিয়ে তিনি কিছু প্যাচ করে কথা বলতে পারেন না। প্যাচের কথা বললে উনি বলতেন, এভাবে বললেই তো এই মেসেজটা দিলে ভালো হতো জনগণকে, যে ব্যাংক আপনারা নিশ্চিত থাকেন, ব্যাংক বন্ধ হবে না, আপনাদের টাকা খাওয়া যাবে না। কিন্তু উনি এই মেসেজটা দিতে পারেন নাই। উনি যেই মেসেজই দেন, সেই মেসেজে ভুল বোঝাবুঝিতে যাদের এই যে আতঙ্ক আরো বেড়ে গেছেন। এবং আমরা তো জানি যে ব্যাংকের টাকা পয়সার লেনদেনটা হয় হলো একজন জমা দিচ্ছে আর একজন দিচ্ছে, রাইট। যখনই জমা দেওয়ার টানটা পড়ে গেছে, তখনই দেখা গেছে যে আর যারা গ্রাহক তারা টাকাটা পাচ্ছে। মানে ওনার কথা আমি কোট করি, উনি বলেছেন, ওনার আরো উপদেষ্টা প্যানেলে যারা আছেন তারাও বলেছেন নানা ক্ষেত্রে নানা সময়ে, যে একটা ব্যাংকের টাকা যদি সব গ্রাহক একবারে তুলতে আসে, পৃথিবীর কোনো ব্যাংক দিতে পারবে না। ঘটনা সত্য। কিন্তু এই অবস্থা তৈরি হলো কেন আপনারা বলতে পারলেন না যে আপনার টাকার গ্যারান্টি আমরা দিচ্ছি? দেয়া হয় নাই, বলা হয়েছে ব্যাংকগুলো দেউলিয়া অবস্থায় আমরা পেয়েছি। এবং গণমাধ্যমগুলো কি করেছে, গণমাধ্যমগুলো হচ্ছে এভাবে লিখেছে যে এতগুলো ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে। হ্যাঁ, মানে ভুল ব্যাখ্যা করা হয়েছে। গণমাধ্যমের কোনো দায় দেখছেন এই বিষয়ে? গণমাধ্যম অবশ্যই দায় আছে। গণমাধ্যম টিআরপি বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য কি করছে, তারা হচ্ছে শিরোনাম এমন দিচ্ছে, মানুষ ভিতরে অত পড়ে না, পড়ে বুঝেও না। আমরা যেরকম বিশ্লেষণ করে বুঝতে পারি, এই বোঝাবুঝিটা সাধারণ জনগণ পারে না, যে কারণে হুমড়ি খেয়ে পড়েছে ব্যাংকে। টাকা নিতে গেছে, 5,000 টাকার বেশি পাই নাই, কি হয়েছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাবে। বাট আপনার উত্তরটা এবার দিই, ব্যাংক দেউলিয়া হবে না। অন্তত আপনি এই শাসনামল আপনি বলতে পারি না যে কতদিন যাবে, কয়দিন পরে নির্বাচন হবে, বাট ব্যাংক বন্ধ হচ্ছে না, এটা আমি কোট করে বলতে পারি। আমার কোট আপনি লিখে রাখেন, ব্যাংক বন্ধ হবে না। হ্যাঁ, মার্জ হতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে, বাট ব্যাংক বন্ধ হবে না, আমানতকারীদের টাকা খাওয়া যাবে না। ব্যাংক বন্ধ হওয়ার ইতিহাস বাংলাদেশে খুব একটা নেই। হ্যাঁ, নেই, কিন্তু এরকম গণ অভ্যুত্থানের ইতিহাস তো নেই, তাই না? সো কত কিছু ঘটতে পারে, মানুষ ভয় পাচ্ছে। যখন মানুষের অনেক কষ্টে জমানো টাকা, যে টাকা দিয়ে সংসার চলে, যে টাকা দিয়ে চিকিৎসা খরচ চলে, সেই টাকা যখন আটকে যায়, তখন কত কষ্ট হয়, আমি ভাবতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু আমার কণ্ঠ ভারী হয়ে গেছে, আপনি জানেন। আরেকটা বিষয় যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, যে দেখা যাচ্ছে যে অনেক ব্যাংকে গ্রাহক টাকা পাচ্ছেন না, সেটা আবার বিভিন্ন মিডিয়াতে আসছে। আপনার কি মনে হয় না যে যেমন রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে মিডিয়াতে সবকিছুই প্রচার করার এথিক্যাল জায়গাটা আছে কিনা, আপনি কি মনে করেন? মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এটা তো বিচ্ছিন্ন ঘটনা, বিভিন্ন ব্যাংকে যে টাকা পাচ্ছে না, তারপরে যে কেওয়াসটা তৈরি হচ্ছে, এটা তো বিচ্ছিন্ন ঘটনা, প্রতিনিয়তই ঘটছে না, হঠাৎ হঠাৎ ঘটছে। তো সেই ক্ষেত্রে মিডিয়াগুলোতে এইগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে, এইগুলো রোয়াঞ্চক প্রচার হচ্ছে। আমি বলতে চাচ্ছি গণমাধ্যমের এখানে একটু নৈতিকতার জায়গা আছে কিনা, যে সব তথ্যই জনগণের মানে সত্য হলেও জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে প্রচার নাও করা যায়। আচ্ছা, প্রশ্ন এখানে দুইটা, সেটা আপনার উত্তরে আমি প্রশ্ন তৈরি করলাম দুইটা। একটা হচ্ছে যে নৈতিকতা থাকা উচিত কিনা, ঠিক আছে, 100% উচিত। নৈতিকতা না থাকলে, গণমাধ্যম তো রাষ্ট্রের স্তম্ভ, স্তম্ভগুলোর মধ্যে অন্যতম, নৈতিকতা থাকা উচিত। বাট গণমাধ্যম কি হচ্ছে জানেন, যেই ব্যাংকগুলো ক্ষয়ে যাচ্ছে, সেই ব্যাংকগুলোর পিয়ার নিউজ আপনাকে একটু বুঝিয়ে বলি, মানে জনগণের জন্য বুঝিয়ে বলছি, আপনি বোঝেন। সেটা হচ্ছে যে পিয়ার নিউজটা হচ্ছে যে টাকার বিনিময়ে নিউজ করা, এবং নিউজ হবে কিন্তু প্রচার হবে। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে জানেন, সেটা হচ্ছে খারাপ ব্যাংক নিজেদেরকে ভালো দাবি করে নিউজ করাচ্ছে,
নিউজের গল্পগুলো এভাবে কন্টেন্ট গুলো সাজানো হচ্ছে, বাংলাদেশে হচ্ছে এবং এখন হচ্ছে। এবং আরেকটা ব্যাপার কি জানেন, কিছু কিছু ব্যাংক কিছু কিছু ব্যাংকের বিরুদ্ধে নেগেটিভ পিআর করাচ্ছে এবং সে কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিক অবস্থা আর্থিক বা অবস্থা এবং ব্যবস্থা। মানুষের মন, মানুষের মানসিকতা। আচ্ছা, মানুষ okay. শোনেন, আমার জানা মতে এরকম মানুষ আছে, এখন পর্যন্ত ঘটনা দেখিনি আমরা, বাট আমাকে বলেছে, আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলি, যে তো গণমাধ্যমে কাজ করছি, তো নানান মানুষের সাথে মিশতে হয়। তারা এমনও বলেছেন যে ভাই, আমার এই টাকাটা যদি আমি হারায়। না পাই, হারায়, আমার মরে যাওয়া লাগবে। না, এই যে- অবশ্যই, এই যে এইটার দায় অবশ্যই মিডিয়াকে নিতে হবে। কেন মিডিয়া কেন পিআর করবে নেগেটিভ? হ্যাঁ, Negative. পজিটিভ পিআর করতে পারে, টাকা দিয়েছে, ঠিক আছে। আমার কথা, কারোর ক্ষতি না করে কারোর ভালো করা গেলে ইটস ওকে, হ্যাঁ, ভালো কিন্তু প্রচার কারোর করুক। ক্ষতি করে কারোর ভালো করাটা Right. আমরা সাপোর্ট করতে পারি না। আমরা যদি আপনাকে এক কথায় একটা অ্যান্সার হ্যাঁ। চাই, সেটা হলো যে আমানতকারীদের টাকা কি হারানোর সম্ভাবনা আছে? আমি কোনো সম্ভাবনা দেখছি না। আচ্ছা, ওকে। এবং আজকের লাস্ট কোশ্চেন আমরা শেষ করব, সেটা হলো যে আপনি কি মনে করেন যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি হতে? উত্তরণ উপায় আমাদের মনসুর সাহেব, জনাব মনসুর সাহেব যদি হয় বলি, জি, উনি তো বলেই দিয়েছেন যে সময় বছর লাগবে। দেশেক সময় লাগবে, এটা উনি উল্লেখ করে দিয়েছেন। তো বছর দেড়েক সময় লাগবে নাকি 5 বছর সময় লাগবে সেটা জানি না, বাট এর উত্তরণ ঘটবে যদি খুব ম্যাসাকার কিছু বাংলাদেশে না হয়। হ্যাঁ, এই যে প্রতি বিপ্লব, এই বিপ্লব, সেই বিপ্লব, এসব আসলে ঘটবে না। যেটা ঘটবে নির্বাচনই হবে। কবে হবে এটা আমি আপনি এখন বলতে পারছি না। জি। এবং বাংলাদেশের ব্যাংকের একটা টাকা খোয়া যাবে না। হ্যাঁ, ব্যাংক মার্জ হতে পারে, আরো অনেক গল্প হতে পারে, সেই গল্প বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে আমরা যাচ্ছি না। বাট এটুকু আপনাকে আমি ইনশিওর করতে পারি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, সেটা হচ্ছে অবস্থার উত্তরণ হবে। অবস্থার উত্তরণ হবে এবং আমানতকারীদের টাকা খোয়া যাবে না। ওকে, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা শুনলাম। আমরাও আশা করি যে নিশ্চয়ই বাংলাদেশের কোনো ব্যাংক দেউলিয়া না হোক এবং কারুর 1 টাকাও আমানত খোয়া না যায়। এবং বিশেষ করে যিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যার নেতৃত্বে রাষ্ট্র এখন চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর আমরা আস্থা রাখতে চাই, গভর্নরের উপর আস্থা রাখতে চাই। আমরা আশা করি এই সংকট, আর্থিক যে সংকট, সেটা খুব দ্রুতই উত্তরণ ঘটবে এবং আমাদের যে আশার আলো জ্বলে রাষ্ট্র পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই সংগ্রামে লিপ্ত হয়েছিলাম কম বেশি সবাই, সেই স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ।